আইসিইউ থেকে রুগী মারা যায়, আইসিইউ থেকে রুগী ভালো হয়ে বাসা যায়, এই সিনারিও খুব কম। আমরা অলওয়েজ ডাক্তারদের খারাপ জিনিসটা, ক্লিনিকে খারাপ জিনিসটা হাইলাইট করি, কিন্তু যখন ভালো কিছু ঘটে সেটাকে আমরা হাইলাইট করি না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সোহানা শিকদার, গাইনি কনসালটেন্ট, 250 বেডের জেনারেল হসপিটাল, নোয়াখালী। আমাদের কাছে যে পেশেন্টটা প্রাইমে আইসিইউতে ভর্তি হয়েছিল, এই পেশেন্টটা প্রথম শুরু থেকেই আমার আন্ডারে ইন্টারনেটাল চেক আপে ছিল। গর্ভবতী অবস্থায় যে চেক আপগুলো, ওই প্রথম থেকে 1.5 মাস থেকে আমার আন্ডারে ছিল পেশেন্টটা। তো আফটার 16 সপ্তাহ পরে পেশেন্ট হচ্ছে প্রেগনেন্সি উইথ ব্লাড প্রেশার ডেভেলপ করে, যেটা আমরা প্রি এক্লাম্পসিয়া বলে থাকি। রোগীর প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে এবং আমরা আস্তে আস্তে প্রেশার ওষুধগুলো 1, 2, 3, 4টা করে আমরা ওষুধ আস্তে আস্তে করে ডে বাই ডে বাড়াতে থাকি। এমন পর্যায়ে রুগী যখন 34 উইকস কমপ্লিট হয়, তখন রুগীর প্রেশার 180, 110 হয়ে যায়। তখন আমি রুগীকে বলি, আপনারা ঢাকায় চলে যান। এই অবস্থায় এত বেশি প্রেশার, এত ওষুধ যোগ করার পরও যেহেতু আমরা কন্ট্রোল করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনার একমাত্র হবে আমাদের টার্মিনেশন করা। ইনস্পাইট অফ জেস্টেশন, এনি জেস্টেশন, যত দ্রুত আমরা বাচ্চা টার্মিনেশন করে দেবো, তত দ্রুত আপনার প্রেশার কন্ট্রোল করা সম্ভব হবে। রুগীর লোকের সামর্থ্য না থাকায় রুগীর লোক বলছে, ম্যাডাম আমরা ঢাকা যেতে পারবো না। তখন আমি বলছি, ঠিক আছে, আপনি যদি ঢাকায় যেতে না পারেন, অ্যাটলিস্ট কোনো একটা ক্লিনিকে ভর্তি থাকেন, আপনি অবশ্যই বাসায় যাবেন না। ওই কোনো কথা না শুনে বাসায় চলে গেছে এবং সিভিয়ার এক্লামশিয়া নিয়ে সেন্সলেস হয়ে, আনকনশাস হয়ে প্রাইমারি আইসিইউতে রাত 1টায় ভর্তি হয় রোগী। তখন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল এবং আপনারা জেনে খুশি হবেন যে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী অ্যারাউন্ড 70 থেকে 80 লোকের বাস, যেখানে বসবাস, যেখানে একটা আইসিইউ প্রাইম হসপিটাল আছে। এবং এটা আমাদের জন্য একটা ব্লেসিংস বলবো আমি। আগে আমাদের সব আইসিইউ রুগীগুলো আমরা ঢাকায় রেফার করে দিতাম, অথবা চিটাগাং, কুমিল্লা। সো আইসিইউ থাকাতে সুবিধা যেটা হয়েছে, রুগী ওইভাবে নিয়ে আসছে। আইসিইউ কনসালটেন্ট যিনি ছিলেন, উনি তাড়াতাড়ি রুগী ম্যানেজ করেছেন এবং ইনটিউবেট, যখন রুগীর অক্সিজেন স্যাচুরেশন 35% নেমে গেছে নিচে, যেখানে 100% স্যাচুরেশন থাকে অক্সিজেন, তখন উনি ইনটিউবেট করেন। ইনটিউবেট করে উনি আমাকে কল করেন, আমি রুগী ইমার্জেন্সিভাবে দেখতে যাই। তখন আমরা টিম মেম্বাররা যারা ছিলাম, আমার অ্যানেস্থেসিওলজিস্ট ছিল। যখন স্যাচুরেশন 35%, তখন তো অ্যানেস্থেসিয়া দেওয়া রুগীর জন্য, অজ্ঞান করাও রিস্ক। তখন ডক্টর মনোয়ার হোসেন তালুকদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নোয়াখালী মেডিকেল কলেজ, উনি বলেন যে যদি রুগীর পার্টি রিস্ক বন্ড দেয়, তাহলে আমরা রুগীর পার্টির সাথে এবং বোর্ড বসিয়ে সকল টিম মেম্বার সহ আমরা আলোচনা করি। ওনারা বলে যে না, আমরা রুগী ঢাকায় নিতে পারবো না, আমরা এখানে যা করে আমাদের প্রাইমই করতে হবে। ইউজুয়ালি ইনটুবেট করা 35% স্যাচুরেশনের রুগী, এটা কেউই অ্যানেস্থেশিয়া দিতে রাজি হতো না। স্যার, আমি তার প্রতি অনার ফিল করবো যে উনি রাজি হয়েছেন এবং অ্যানেস্থেশিয়া দিয়েছেন উনি। এবং আমরা উনি কোনো ড্রাগস ইউজ করে নাই, জাস্ট সাকসা এবং প্রোপোফল দিয়ে উনি সিজার কমপ্লিট করেছেন। আমি জাস্ট 10 মিনিটস, উনি আমাকে 10 to 15 মিনিটস টাইম দিয়েছেন, বলেছেন ওপেন এবং ক্লোজে আপনি জাস্ট 15 মিনিটস টাইম পাবেন। আমি ওপেন এবং ক্লোজ করে বেবি আউট করি। বেবির ওজন আমরা পাই 2.4 কেজি, প্রায় 2.4 কেজি, আলহামদুলিল্লাহ। এবং বাচ্চা ভালো ছিল এবং সাথে সাথে আমরা রুগীকে ইনটিউবের অবস্থায় আমরা রুগীকে আবার আইসিইউতে পাঠিয়ে দিই। রুগী যে এতদিন আইসিইউতে ছিল, মানে বিল খুবই কম এসছে। এটা আসলে ঢাকায় গেলে, এবং এই রুগী পথেই মারা যেত, এই এক্লামশিয়া রুগী পথেই বাঁচত না। প্রাইমের যিনি ওনার, মানে চেয়ারম্যান, ভাবি, সুইটি ভাবি, আমি ভাবির প্রতি খুবই গ্রেটফুল যে উনি এখানে আইসিইউ ওপেন করেছেন। এবং মাহবুব ভাই, ডক্টর মাহবুব, যিনি এমডি, এবং ওনার ছেলে সিও ডক্টর দীপ্ত, ওনারা সবাই মিলে যে আইসিইউ ওপেন করার 80 লাখ লোকের জন্য একটা আইসিইউ ব্যবস্থা করেছেন প্রাইমের মতো জায়গায়, এটা আমাদের সবার জন্য একটা ব্লেসিংস। আমরা ইমার্জেন্সি রুগী ম্যানেজ করা থেকে শুরু করে, এখানে রুগীর বিল কম থেকে শুরু করে, যেখানে একটা রুগী পথে মারা যেতে পারতো রেফারের সময়, সেখানে এই রুগী আইসিইউ থেকে রুগী মারা যায়, আইসিইউ থেকে রুগী ভালো হয়ে বাসা যায়, এই সিনারিও খুব কম। আমরা অলওয়েজ ডাক্তারদের খারাপ জিনিসটা, ক্লিনিকে খারাপ জিনিসটা হাইলাইট করি, কিন্তু যখন ভালো কিছু ঘটে সেটাকে আমরা হাইলাইট করি না। এই যে আমরা ফাইট করেছি এই রুগীকে নিয়ে, এত স্ট্রেস নিয়ে, পুরো টিম, অ্যানেস্থেশিয়া থেকে শুরু করে প্রাইমের ওটি টিম, প্রাইমের ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে পার্টি, ডক্টররা, সবাই যে ইফোর্ট দিছে, সম্মিলিত ইফোর্টে রুগী আল্লাহ অশেষ রহমতে রুগী ভালো হয়ে বাসায় গেছে। তো আমি সবার প্রতি, আমার পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো। এবং আমার ওটি ওয়ার্ড বয় থেকে শুরু করে আইসিইউ কনসালটেন্ট সহ আইসিইউ যত সবাই, প্রত্যেকটা এভরিওয়ানের প্রতি আমি কৃতজ্ঞ। এবং প্রাইমারি ম্যানেজমেন্টের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। এবং আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা যে উনি রোগীকে সুস্থ করে বাসায় পাঠিয়েছেন। এবং আইসিইউ থাকাকালীন কারণেই এই জিনিসটা হওয়া সম্ভব হয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহাব হোসেন রাকিব। আমি একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট, যেটাকে আপনারা আইসিইউ স্পেশালিস্ট হিসেবে চিনে রাখি।
আইসিইউ সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে। ভুল ধারণা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানুষ মনে করে আইসিইউতে গেলে রোগী এখান থেকে ফিরে আসে না। একবার লাইফ সাপোর্ট মেশিনে গেলে মানুষ সেখান থেকে উঠে আসে না। যেটা আরেকটা সেকেন্ড যেটা মানুষ মনে করে এখানে গেলে অনেক টাকা গলা কেটে ফেলে। এসব সম্পর্কে কিন্তু আমি অ্যাজ এ আইসিইউ স্পেশালিস্ট হিসেবে জানি, যদি পেশেন্ট রিভার্সিবল কন্ডিশন বা যে পেশেন্টগুলা আইসিইউতে অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করে, এসব পেশেন্টকে যদি আমরা আইসিইউতে ভর্তি করতে পারি যথাসময়ে, তাহলে এই পেশেন্টগুলা ব্যাক করার সম্ভাবনা অনেকখানি। সেক্ষেত্রে আমাদেরকে যথাসময়ে আইসিইউতে আসতে হয়। আমি এখন একটা পেশেন্ট সম্পর্কে আপনাদেরকে বলছি। এই আমাদের আইসিইউতে মিসেস মুক্তা 32 বছরের একজন গর্ভবতী মহিলা। উনি তার প্রথম বাচ্চা পেটে আসার পরে ওনার ডায়াবেটিস ধরা পড়ে, ওনার প্রি বলে, যেখানে আমাদের রোগীর খিঁচুনি হতে পারে, রোগীর পায়ে এডিমা আসে, ব্লাড প্রেশার বেড়ে যায়। এমন এক কন্ডিশনে আমাদের এখানে রোগীটা ভর্তি হয়। রোগী যখন এখানে ভর্তি হয় তখন রোগী একদম খুবই খারাপ অবস্থা। রোগীর অ্যাক্টিভ কনভালশন, যেটাকে আমরা বলি খিঁচুনি হচ্ছিল, রোগীর ব্লাড প্রেশার অনেক বেশি ছিল। এসব কন্ডিশন নিয়ে এই রোগীটা আমাদের কাছে ভর্তি হয়। আপনারা জানেন বাংলাদেশে গর্ভবতী মহিলাদের খিঁচুনি রোগে মৃত্যুর হার অনেক বেশি। বাংলাদেশ সরকার আর WHO যে আমাদের রিপোর্ট প্রকাশ করে, ওই রিপোর্টে দেখা যায় বাংলাদেশে মাতৃ মৃত্যু হারের যদি আমরা 1 নাম্বার কারণ বলি, সেটা হচ্ছে কি গর্ভবতী মহিলাদের খিঁচুনি রোগ। এই খিঁচুনি বা কনভালশন বা একলামশিয়া পেশেন্টগুলো যদি যথাসময়ে যদি ভালো আইসিইউ বা এইচডিইউ সাপোর্ট পায়, তাহলে এই রোগীগুলো উঠে যায়। এই মিসেস মুক্তা বেগম যখন আমাদের কাছে আসলো, তখন রোগীর খিঁচুনি ছিল, প্রেশার হাই ছিল। পরবর্তীতে এই পেশেন্টটাকে আমরা আমাদের যে একলামশিয়া ম্যানেজমেন্ট, ওই অনুযায়ী চিকিৎসা করার পরে রোগীকে একটা পর্যায়ে আমরা লাইফ সাপোর্ট দিতে বাধ্য হই। লাইফ সাপোর্ট থাকা অবস্থায় এই পেশেন্টকে আমরা, রোগীর ডেলিভারি হয়, ওটিতে গিয়ে ডেলিভারি হয়ে এই রোগীটা আবার আমাদের আইসিইউতে আসে। আইসিইউ আসার পরে আমরা এই রোগীটাকে লাইফ সাপোর্ট খুলে দিয়ে একদম সম্পূর্ণ সুস্থ করে রোগীকে আমরা কেবিনে পাঠাতে পেরেছি। এইরকম অনেক রোগী আছে যারা যথাসময়ে যদি আমাদের আইসিইউতে আসে, হ্যাঁ, তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আমরা বেশিরভাগ রোগীকে উপযুক্ত সেবা দিয়ে পেশেন্টকে আমরা ব্যাক করাতে পারি। কিন্তু মানুষের কাছে যে একটা বাজে বা একটা মানে বিরূপ ধারণা আইসিইউতে গেলে রোগী খারাপ হয়, ঠিক তা না। যদি যথাসময়ে আপনারা আসেন, এই মিসেস মুক্তার মতো অনেক রোগী সুস্থ সবল জীবনে ফেরত পেতে পারে। সবার জন্য শুভকামনা। 12টা বাজে আর কি প্রবলেম শুরু হয়। তো প্রবলেম শুরু হওয়ার পর আমরা নিজেরাই সিএনজিতে করে গরিল হসপিটালে নিয়ে যাই। ওনারা হচ্ছে অক্সিজেন চেক করে রোগীর অবস্থা খুবই খারাপ দেখার পরে ওনারাই বলতেছে যে আইসিইউতে নেওয়ার জন্য। তো আমরা জিজ্ঞেস করলাম যে আসলে আইসিইউটা কোথায়, আমরা তো জানি না আইসিইউ কি বা আইসিইউ সম্পর্কে ধারণা নেই। তো ওনারাই বলছেন যে একমাত্র নোয়াখালীতে আইসিইউ আছে হচ্ছে প্রাইম হসপিটাল, আর হচ্ছে গুলিলা আছে, এই যে সদরে আছে। তবে সদরের অবস্থান দেখে আপনার যে পেশেন্টের অবস্থা, আমাদের মনে হয় প্রাইমে চেষ্টা করে দেখতে পারেন। তো আমি পরে প্রাইমে নিয়ে আসছি। আমি আয়সা প্রাইমে যখন দাঁড়াইছি, এখানকার যারা নিচে কাজ করে আপনাদের এই যে লোকগুলা, ওনারা নিজেরা দায়িত্ব নিয়ে বেড টেড আইনা ওনারা নিজ দায়িত্বে আমার রুগীকে আইসিইউতে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরে আমার রুগীতে তখন অবস্থা একেবারেই খারাপ। তো আইসিইউতে নেওয়ার পরে ইমিডিয়েট মেবি একজন ডাক্তার আসছে, আইসে উনি সাথে সাথে যতগুলো পদক্ষেপ নেওয়ার কথা উনি নিয়ে নিছেন। নেওয়ার পরে যা যা দরকার উনি করছে। আমাদেরকে এমনি উনি বলেই দিচ্ছে যে রোগীর অবস্থা ভালো না। আমাদেরকে বলছে আল্লাহর কাছে বলার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, বাকিটা বলছে ওনারা চেষ্টা করবে। হয় যে রুগী যেহেতু চলে আসছে, এই আইসিইউতে ঢোকার পর রুগীর দায়িত্ব আমাদের। আমরা যা চেষ্টা করার আমাদের সাথে ওটা আমরা করে যাবো। তো আমরা সকাল পর্যন্ত আমাদেরকে বলছে ওয়েট করার জন্য, কারণ আমাদের রোগীর নাকি হার্ট ফেল করছে, তারপর প্রেশার অনেক হাই ছিল, আমাদের রোগীর ডায়াবেটিস ছিল, আমাদের রোগীর বেসিক অনেকগুলো প্রবলেম। এত প্রবলেমের মধ্যে আসলে হাল ছেড়ে দেওয়ার মতোই একটা অবস্থা। ঢাকা শহরে নিয়ে যেতে বলছিল এর আগে, যখন ওনাকে ডাক্তার দেখানো হয়েছিল, ওনাকে কিন্তু ঢাকাতেই বলছিল শিফট করার জন্য। তো ঢাকাতে শিফট করার জন্য বলছে, এখানকার কোনো ডাক্তার এটা রিস্ক নিবে না, এটাও বলে দিচ্ছে। রুগীও ভালো থাকবে, বাচ্চাও ভালো থাকবে, শুধু দোয়া করেন। আমরা চেষ্টার
ত্রুটি রাখবো না। তাই দেখলাম যে আলহামদুলিল্লাহ বাবুকে স্ক্যানোতে পাঠাইছে, আবার আমাদের ওইকে আইসিইউতে পাঠায় দুইজনকে যথেষ্ট ভালো রাখছে। যেমন আমাদের বাচ্চা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাদের রোগীও ভালো আছে, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। প্রাইম হসপিটাল নিয়ে যে ঝামেলা ছিল, সবাই খালি বলতো ওরে এটা সেটা, ওই ব্যাড হিউমারটা আসলে আমরা এখানে এসে পাই নাই। আর যত জনেই আসতেছে, যত জনের কাছে আমরা গেছি, ওনারা ব্যবহার যথেষ্ট ম্যাচিউর ছিল, ভালো ছিল, ভদ্র ছিল, আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার এখন পর্যন্ত করে নাই। হেল্পফুল ছিল, সাপোর্টেড ছিল। টোটালি একটা জায়গায় না, আপনাদের সব আলহামদুলিল্লাহ ভালো। আমার কারণ আমার এই বাবুটা ছিল স্ক্যানুতে, স্ক্যানুরও অনেক জায়গায় অনেক ঝামেলা থাকে, বাবু পরিষ্কার করে না ঠিক মতো, অনেক আমরা দেখছি। আমাদের আরো বাবু হয়েছে, আমার বাবুটাও হয়েছিল, যে কোনো হসপিটালে অতটা টেক কেয়ার আমরা পাই না, বাট এখানে এসে যেটা পাইছি খুশি আছি আলহামদুলিল্লাহ, দুইজনই সুস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাকে প্রাইম থেকে কল দিল যে স্যার আইসিইউতে একটা খারাপ রোগী আছে, এক্লামশিয়া রোগী, ইনটিউবেট করা। তা এখন আমাদের এটা আপনি একটু দেখেন, যদি সম্ভব হয় এখানে সিজার করে দেন, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা এটা রেফার করে দেবো ঢাকায়। তো পেশেন্টটা আমার পরিচিত অর্থোপেডিক্সের মামুন ছিল, ওর আত্মীয়। ও বললো স্যার আমি রিস্ক নেবো, আপনি রিস্ক বন্ড দিলাম, আমি মরে গেলে যাবে, দায়িত্ব আমার, আপনি করেন। তো ইনটিউবেট করা অবস্থা, এক্লামশিয়া রোগী, খুব খারাপ অবস্থা, স্যাচুরেশন মাত্র 36। এই অবস্থায় আমি ইনটিউবেট যেহেতু করা ছিল, আমি শুধু প্রোপোফল আর সাকসা দিয়ে, দুইটা সাকসা দিয়ে 15 মিনিটের মধ্যে আমরা করে ফেলছি। এবং আল্লাহর রহমতে পার্টিও সাহস দিচ্ছে আমাদেরকে, আমরাও সাহস নিচ্ছি। আর প্রাইমারি একটা আইসিইউ ছিল, যার জন্য আমরা সম্পূর্ণ সাপোর্টটা আইসিইউ দিচ্ছে। এবং প্রাইমারি আইসিইউটা থাকার কারণেই মূলত আমি এই কাজটা করার সাহস পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সকলের রিপোর্ট ছিল, সবাই মিলে আমরা চেষ্টা করছি। গাইনোকোলজি যে ম্যাডাম ছিলেন, আমি ছিলাম, আমার পুরো টিম ছিল, প্রাইম ছিল, এবং আইসিইউ মেইনলি হচ্ছে কি আইসিইউর যে পরবর্তী অপারেশন পরবর্তী সাপোর্টটা, এটা আইসিইউ দিছে। প্রাইমে একটা আইসিইউ আছে আল্লাহর রহমতে, যে এই আইসিইউটা কন্টিনিউ করুক আমরা চাই, কারণ এই আইসিইউ সাপোর্টটার জন্যই এরকম ক্রিটিক্যাল পেশেন্টগুলো ভালো হয়ে যায়। আমরা প্রাইমের এবং এই যে আইসিইউটার সমৃদ্ধি কামনা করি, এবং এই আইসিইউটা এস্টাবলিশড হোক, আইসিইউটাকে চালু থাকুক, এবং আরও রোগী সেবা পাক। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি, আমার বাচ্চাটাও সুস্থ আছে। আমার যে ডাক্তার সোহানা সিদ্ধা, আমি আসলে ওনার ঋণ কখনো শোধ দিতে পারবো না। ওনার কারণে আমি আসলে আমার বাচ্চা, আমি বেঁচে আছি আল্লাহর রহমতে। আপনি তো আমাদের আইসিইউতেও ছিলেন, হ্যাঁ আইসিইউতে আমাদের কেমন সেবা পেয়েছেন? ওনারও অনেক ভালো, অনেক যথেষ্ট পরিমাণ আমাকে সেবা দিচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কেবিনে আসার পরে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, বা না, সবাই না, সাপোর্ট পাচ্ছেন? সবাই সাপোর্ট পাইছে। ডক্টর নার্স আসছে, হ্যাঁ সবাই আসতেছে, টেক কেয়ার করতেছে। আছে, ভালো আছে। আপনি বেবি ভালো আছে এখন? হ্যাঁ বেবি ভালো আছে আর মনির স্যার আমার বেবিকে দেখছে। আমি যতটুকু জানি আজকে রিলিজ নিয়ে নিতে পারবেন হ্যাঁ বেবি। হ্যাঁ আজকে রিলিজ। ঠিক আছে, সমস্যা নেই। আমরা পরবর্তীতে আপনার যদি এরপরেও যদি ফলো আপ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ডাক্তারদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।